জানো উর্মি, উদয় কিন্তু অনেক ভালো ছেলে। এরকম ছেলে লাখে একটা হয়। উদয় কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ উর্মি, উদয়ের মতো ছেলে হয় না, দেখবি সে তোমাকে খুব ভালো রাখবে। কি বলো তোমরা এগুলা? ইস, আমাদের মিষ্টি বোনটা মনে হয় লজ্জা পেয়ে গেছে। আর ন্যাকামো করতে হবে না। আমি বেশ ভালোই বুঝতে পারছি যে তোমার মন তোমার কাছে নেই, ওই বাদরটার কাছেই চলে গিয়েছে। দেখো উর্মি, সবার ভাগ্যে কিন্তু সত্যিকারের ভালোবাসা জোটে না। আর যে ভালোবাসা তুমি পেতে যাচ্ছ তা কখনো হাতে দিও না। উনি তো আমাকে কিছুই বলেনি। তুমি কি বোকা মেয়ে নাকি? উদয়কে দেখে বোঝো না সে তোমাকে কতটা লাভ করে? যদি লাভ না করতো তাহলে কি তোমাকে এভাবে আড়ালে সরিয়ে বলতো? আর তুমি তো জানো না, উদয় কোমরে কিছুদিন আগে একটা নতুন কিডনি বসানো হয়েছে। ডাক্তার তাকে 6 মাস ভারী কিছু তোলার থেকে বিরতি রেখেছে, কিন্তু তুমি পায়ে ব্যথা পেয়েছো দেখে সে তোমাকে কোলে করে নিয়ে এসেছে। সে নিজেকে নিয়ে ভাবেনি, বরং তোমাকে নিয়ে ভেবেছে। এমন ভালোবাসা কয়জন পায় বলো? উর্মি ফারিহার কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারলো না, কেঁদে ফেললো। হে পাগলি মেয়ে, খাচ্ছ কেন? যেই মানুষটা আমাকে এত ভালোবাসে তাকে আমি কি করে না ভালোবেসে থাকবো বলো আপু? আপু, বলো। উদয়কে একটু বলবে আমার সাথে দেখা করতে? আমি একটু ওর সাথে একা দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি এইখানে বসো, আমরা উদয়কে পাঠিয়ে দিচ্ছি। এরপর ফারিহা আর অন্তি মিলে উদয়কে ডাকতে গেল এবং তারপর তারা উদয়কে উর্মির কাছে পাঠিয়ে দিল। উদয় উর্মির কাছে গিয়ে পেছন দিক থেকে বলল, উর্মি, আমাকে ডেকেছো? উর্মি আর কিছু না বলেই উদয়কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, তুমি খুব খারাপ, খুব। তুমি আমাকে এত ভালোবাসো, তাহলে আমাকে কষ্ট দাও কেন? এই কি করছো? আর কি বলো এইগুলা? আর ঢং করতে হবে না। ফারিয়া আর অন্তি আপু আমাকে সব বলেছে। আর ডক্টর না তোমাকে নিষেধ করেছে ভারী জিনিস না তুলতে? তাহলে আমাকে কেন তুলতে গেলে যদি তোমার কিছু হয়ে যেত? যাকে মনের ভিতরে ঠাঁই দিয়েছি তার কাছে যে পৃথিবীর সব কষ্টই বৃথা। এতটা ভালো কি করে বেসে ফেললে? এইটা তো জানি না, তবে কবে ভালোবেসে ফেলেছি সেইটা জানি। কবে? যেই দিন তোমার কপালে কিসি দিয়েছিলাম সেই দিন। উদয়ের কথায় উর্মি অনেক লজ্জা পায়, তার মুখটা লজ্জায় লাল হয়ে যায়। তাই সাথে সাথে সে উদয়ের বুকে লুকিয়ে যায়। এর সাথে সাথে আকাশে আতশবাজির হাজারো রং ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো আকাশ আতশবাজির রঙে রঙিন হয়ে যায়। আর এই আতশবাজিগুলো তার বাকি বন্ধুরা আকাশে ছুঁড়ে মারছিল। সবাই কত মজা করছে, কিন্তু ফারাবি মজা করতে পারছে না। কিভাবে পারবে? একদিকে উদয় যেমন তার বন্ধু, সেই হিসেবে মজা করতে চাইলেও অপর দিকে যে উর্মি তার কাজিন, তাই সে অর্ধেক অর্ধেক মজা করছে। কিরে হৃদয়, খুব তো বলেছিলি যে তুই নাকি কারো প্রেমে পড়বি না। তুই কি জানিস না নাকি যে যারা বলে যে সে কখনো প্রেমে পড়বে না, একটা সময় কিন্তু তারাই খুব গভীরভাবে প্রেমে পড়ে যায়। সেটা অবশ্য ঠিক বলেছিস, কিন্তু ওই শাশুড়ি আম্মার বাচ্চি অন্তু তো আমার প্রেমে পড়ছে না। এই কুত্তা, তুই কি বললি? আমি তোর শাশুড়ি আম্মার বাচ্চি? হুম তুই কোনোদিনও ভালো হবি না, তাই না? দাঁড়া, আমি আজকে, সরি আজ না, কালকে বাসায় গিয়ে তোর আব্বুকে সব বলে দিব। তোকে কষ্ট করতে হবে না, আমি অনেক আগেই বলে রেখেছি। এখন তোকে বরণ করে ঘরে তোলার পালা। তোর মতো বাদরের বউ কে হবে শুনি? কে আবার? তুই। আমি কি শুরু করেছি? হ্যাঁ, ওই রিহানের বাচ্চাই তো শুরু করেছে আগে। ওই, আমি রিহানের বাচ্চা না, আমি আমার আব্বু আম্মুর বাচ্চা। এই তোর থাম না। এই, তুই কি গাধা নাকি? এভাবে বলছিস কেন? দেখছিস না মেয়েটা এমনিতেই লজ্জা পাচ্ছে। কথা বলতে বলতে ফারাবির ফোনের রিংটোন বেজে উঠল। কিরে, ফারাবিকে ফোন দিয়েছে? দেখ। ফারাবি ফোন চেক করে দেখে তার হবু বউ মালিহা ফোন দিয়েছে, কিন্তু সে কাউকে বলে না যে তার হবু বউ ফোন দিয়েছে। ওই হারামি, দাঁড়া, কই পালাচ্ছিস? আগে বল কে ফোন দিছে, তারপর যাবি। কে আবার? আমাদের নতুন ভাবি মনে হয় ফোন দিচ্ছে। ওই কিরমি, তোকে বলতে বলছি। হই হই, আমাদের বড় সাহেব দেখি লজ্জা পেয়ে গেছে। আচ্ছা, তাড়াতাড়ি ফোনটা ধর, আর হ্যাঁ, লাউড দিবি, আমরা শুনবো। দেখি তোর হবু বউ তোকে কিভাবে ভালোবাসে।
আমরা যা বললাম সেটা কি তুই শুনবি নাকি আমাদের সবার হাতে কেলানি খাবি? তুই কি নিজেকে চালাক ভাবিস? প্রেম করার অনেক সময় আছে, কিন্তু এইটা শোনার মজাই আলাদা। তো কি তুই ফোন দে, নাকি তোর ফোন থেকেও ওর ফোনে ফোন যায় না? ও, তুই কিনা ফোন দিবি? ওই এত কথা কিসের? সবাই এটারে কিলানি খাইলে বেটা একাই ফোন দিব। ঠিক বলছিস, শুরু কর। এই তো, গুড বাই। সেইটা পরে দেখা যাবে, তুই ফোন দে। এরপর সবার চাপে পড়ে ফারাবি তার হবু বউ মালিহাকে ফোন দেয়। এরপর ফারাবি আবার মালিহাকে ফোন দিল, আর তার বন্ধুরা সব অধীর আগ্রহে বসে আছে তাদের প্রেমালাপ শোনার জন্য। ওইদিকে মালিহা ফোন রিসিভ করলো। কি হলো, ফোন দিলাম রিসিভ করলে না কেন? কি এত কাজ? আজ বাদে 2 দিন পর তোমার আমার বিয়ে, আর তুমি এখনো কাজ নিয়ে পড়ে আছো? আচ্ছা বাবু শোনো না। এইদিকে মালিহার মুখে বাবু ডাক শুনে সবাই মুখ চিপে হাসতে লাগলো। আপাতত কেউ কিছু বলছে না, সবাই ভাবছে ফোন কাটার পর এর মজা নেবে। আর এইদিকে ফারাবি মৃদু কেসে যাচ্ছে, কারণ সে বোঝাতে চাচ্ছে এইসব কথা যেন না বলে। মালিহা কোনো জবাব না দিয়ে আবার বলল, কি হলো, যক্ষা রোগীর মতো খুকুক করে কাশি দিচ্ছ কেন? শোনো না, আজকের চাঁদটা দেখেছো কত সুন্দর, আর রাতটাও কত রোমান্টিক। চলো না একটু প্রেম করি। এটা বলার সাথে সাথে ফোন কেটে দেয় ফারাবি। না জানে মালিহা আর কি বলবে। এইদিকে উদয় বলে, বাবু ফোন কাটলা কেন? বাবুর মনে হয় খিদে লেগেছে। আহারে বাবুতা। এই কথাগুলো বলছে আর সবাই উচ্চ স্বরে হেসেই যাচ্ছে, আর ফারাবিটা নীরব দর্শকের মতো দেখিয়ে যাচ্ছে। তা বাবুটা এত সুন্দর রাতের গল্প আসছিল, ফোনটা কেটে কেন দিলে? দেখো না বাবুটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কেন, রোমান্টিক রাতের রোমান্স করতে পারিসনি তাই বুঝি? তারা এইসব কথা বলছে আর ফারাবিকে খ্যাপাচ্ছে। এই কথা বলে ফারাবি সেখান থেকে চলে যায়, আর উদয় পেছন থেকে বলতে থাকে, বাবুটা কোথায় যাচ্ছ? এই রাতে ভয় পাবে তো, আর তোমার ফিডারটা নিয়ে যাও। সবাই হাসতে হাসতে শেষ। আর এইদিকে ফারাবি একটু দূরে গিয়ে মালিহাকে ফোন দেয়। এই ফোন কাটলে কেন? কেন, আমি আর কি করলাম? বিপদ মানে কিসের বিপদ? এই তুমি ঠিক আছো তো? তা আমি কি করব? তুমিই তো বলতে পারতা। আমাকে বলো, আমার মাথায় বুদ্ধি কম, এখন দেখি তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। ভালোই হয়েছে। তারা কথা বলতেছে আর এইদিকে উদয় ফারাবিকে ডাকছে, এই বাবু, বাবুটা কই গেলি? কি আর করার, কয়দিন তাদের কাছেও বাবু হয়ে থাকো। এরপর উদয় ফোনটা কেটে দিল, আর ওইদিকে মালিহা হাসতে হাসতে শেষ। আর উদয়দের পার্টির থিম সং তো হয়ে গেল বাবু খাইছো। ফারাবি তাদের এই কাজ দেখে আর কাছে আসতে চাইছে না। এইদিকে উদয় ফারাবিকে ডাকলো, বাবু ওইখানে কি করিস, এইখানে আয়। বাবু মনে হয় লজ্জা পাচ্ছে। আরে না, বাবু রোমান্টিক রাতের প্রেম অনুভব করছে। ওই তোরা আমার বন্ধুকে একদম বাজে কথা বলবি না। বাবু এখানে আসো। আচ্ছা আর খেপাবো না, অনেক খেপিয়েছি। তুই আমার একমাত্র কলিজার বন্ধু, বাকি সব বান্দর। আচ্ছা বাবু আসো। এই শুনছো, বলো। অনেক তো হলো, আর আমার ভাইটার সাথে এইভাবে মজা করিও না। দেখো, ওর জায়গায় যদি তুমি থাকতে তাহলে তোমার কেমন লাগতো বলো? ঠিকই বলছো। তাহলে এখন যাও, ফারাবি ভাইয়াকে খুঁজে নিয়ে আসো। কিন্তু সে তো রাগ করেছে। সে না তোমার বন্ধু, যাও রাগ ভাঙাও তার। ঠিক আছে। এরপর সবাই মিলে ফারাবিকে আনতে গেল।
আসলে ফারাবিকে ছাড়া আসরটা ভালো জমে না, তাই তো ওকে আনার দরকার। খুঁজতে গিয়ে দেখে ফারাবি একটা ফাঁকা জায়গায় চুপটি করে বসে আছে। কিরে এখানে বসে কি করিস? এই তুই না ছেলে, কি বলিস? হাই হাই, প্রেমের উল্টো রিয়েকশন হলো নাকি? হয়েছে, আর ডিম পারতে হবে না, এখন চল আমাদের সাথে। তুই আমাদের কথা শুনবি না তো? রিহান, শুরু কর। এরপর রিহান আর উদয় মিলে ফারাবিকে কোলে তুলে পানিতে ফেলে দিল, আর সাথে সাথে উদয় আর রিহানও পানিতে নেমে পড়লো। সবাই মিলে ফারাবিকে পানি ছেড়াতে লাগলো। মাঝে মাঝে উদয় আর রিহান উর্মি, ফারিহা আর অন্তির দিকেও পানি ছিটাতে লাগলো। ফারাবির মনটা ভালো হয়ে গেল। সেই তাদের সাথে যোগ দিয়ে পানি ছিটাতে লাগলো। আর পানিতেই তিন বন্ধু ভালোবাসার মারামারি অনেকক্ষণ হয়ে গেল। এই ওট, অনেকক্ষণ তো হলো, এইবার তো ঠান্ডা লাগবে। আর একটু না। এই তোরা উঠবি কি না? বিয়ের আগে যদি বরের ঠান্ডা লাগে তখন? মাপ চাই, তুই আর গভীরে যাস না, এক্ষুনি উঠতেছি। সবাই উঠে ফ্রেশ হতে নিল। রাতে পানিতে নামার জন্য উদয় ঠান্ডা লেগে গেল। সে শুধু হাঁচি দিয়ে যাচ্ছে। উর্মি একটা চাদর এনে উদয়কে পেঁচিয়ে দিল, আর তার মাথা মুছে দিতে দিতে বলল, বাহ বাহ, দেখ কি ভালোবাসা, একদিনেই এত। তো কি হয়েছে, সবাই কি তোর মতো হবে? মানে? বুঝিস না, তার ভালোবাসার মানুষের ঠান্ডা লাগছে, সে কত চিন্তিত, আর তুই আমাদেরকে নজরে দিচ্ছিস না। কুত্তা, তুই মরে গেলে আমি বাঁচি। জি না, তোরা না বিয়ে করা পর্যন্ত আমি মরছি না। রিহান, তুই কিন্তু আমি খুন করব। এই তোরা থামবি? তোদের নিয়ে যে কি করি, খালি ঝগড়া আর ঝগড়া। উদয় উর্মির দিকে তাকিয়ে তার হাতটা শক্ত করে ধরে মাথা নেড়ে হ্যাঁ জানালো। এবার উর্মি খুব লজ্জা পেয়ে গেল, তাই সে উদয়ের ওখান থেকে সরে গেল আর একটু দূরে গিয়ে একটা জায়গায় বসে পড়ল। রিহান উদয়কে ইশারা দিয়ে উর্মির কাছে যেতে পড়ল। উদয় উর্মির কাছে গিয়ে উর্মির পাশে বসলো আর উর্মিকে ডাক দিল। এই যে আমার লজ্জাপতি, লজ্জা পেয়ে ওইভাবে চলে এলে কেন? এইভাবে ডাকলে ভালো হবে না কিন্তু। তাহলে কি বলে ডাকবো? বউ বলে ডাক দিব? তুমি দেখতেই পারছো আমি লজ্জা পাচ্ছি, তার মাঝে তুমি আবার আমাকে লজ্জা দিচ্ছ। আচ্ছা বাবা, সরি। হয়েছে। আচ্ছা দেখছো আজকের চাঁদটা কত সুন্দর? আমি তো চাঁদের দিকে তাকিয়ে আছি। আমি আকাশের চাঁদের কথা বলেছি। ও আচ্ছা। আচ্ছা, আমি কি তোমার কাঁধে একটু মাথা রাখতে পারি? এর জন্য ছেলেরা পারমিশন নেয়? আচ্ছা রাখো। হুম একটা কথা বলি। বলো। আচ্ছা, আমাকে এত ভালোবাসলে কিভাবে? তোমার গানের প্রেমে পড়ে। ও তাই? আরে বুদ্ধু, মন খারাপ করছো কেন? আমি তো এমনি বলছি। দেখো, ভালোবাসা কখনো কোনো কিছু দেখে হয় না, হঠাৎ করেই হয়ে যায়। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। ইচ্ছে করছে সারাটা রাত দুইজনে ওই চাঁদ দেখে কাটিয়ে দেই। চাঁদ পরে দেখিস। সবার অনেক ক্ষুধা লাগছে, খেতে চলে আয়। তার মানে তুই এতক্ষণ আমাদের সব কথা শুনছিলি? বারে, তুই ফারাবির বউয়ের সাথে তার ফোনের কথা শুনতে পারিস, আর আমি লুকিয়ে তোর কথা শুনতে পারি না? তারা তোকে দেখাচ্ছি মজা। এরপর উদয় রিহানকে ধরার জন্য দৌড় দিল, কিন্তু ধরতে পারল না। এইভাবে হাসি খুনসুটির মাধ্যমে তাদের ছোট্ট পার্টিটা শেষ হয়ে গেল। পরের দিন সকালবেলা সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলো, কেননা ফারাবির বিয়ের আর মাত্র 4 দিন বাকি। এই 4 দিনের মধ্যে শপিং, মেহেদি, গায়ে হলুদ এই সব শেষ করতে হবে। তাই তারা তাড়াতাড়ি বাসায় চলে আসে। ইতিমধ্যে ফারাবির খালামণি মানে উর্মির আম্মু আর বাকি রিলেটিভরা চলে আসে। বাসা ভর্তি অনেক মেহমান। আজকে সবাই মিলে ফারাবির জন্য শপিং করতে যাবে। বিয়ের শপিং করতে যাবে। এর মাঝে ফারিহা বলে ওঠে, আচ্ছা, তোমরা তো বিয়ে শপিং করতে যাবে আজ, তাহলে মালিহা, কেউ মানে আমাদের হবু ভাবিকেও যদি সাথে নিই তাহলে কেমন হয়? খারাপ কিছু বলিসনি তো, আসলেই তো খুব ভালো হয়। তা ফারাবি, তুই কি বলিস? ফারাবি কিছুই বলছে না, লজ্জা পেয়ে গেছে। ওরে বাবা, কি লজ্জা! আমাদের বাপটার অনেক লজ্জা তো। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, তুই মালিহাকে ফোন দিয়ে আসতে বল। এরপর ফারাবি মালিহাকে ফোন দিয়ে তাদের সাথে বিয়ের শপিং এ যোগ দিতে বলে। এর মাঝে রিহান বলে, দোস্ত তোরা যা, আমার শরীরটা খারাপ লাগছে, আমি যেতে পারবো না। মানে
কি হয়েছে তোর? তুই তো দিব্যি ঠিক আছিস। না রে, কাল রাতে বেশি খেয়ে ফেলছি, তাই মনে হয় লুজ মোশন হয়ে গেছে। হবে তো, খাওয়ার সময় তো আর হোশ থাকে না তোর। আমার কেন জানি মনে হচ্ছে তুই মিথ্যে বলছিস। কি হয়েছে বলতো? আমি বলছি তুমি এসো আমার সাথে এইদিকে। তুই জানো? একটু এইদিকে আসো। এরপর উর্মি উদয়কে বলতে থাকলো বাসায় এসে গতকাল রাতে কি হয়েছে। চলুন গতকাল রাতের কাহিনী শুনে আসি। অন্তি একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে। এটা দেখার পর রিহান অন্তির কাছে গেল। কিরে পেতনি, এখানে দাঁড়িয়ে কি করিস? তুই কি ঝগড়া করার জন্য আসছিস এইখানে? না, আসলে তোকে সরি বলতে এসেছি। সরি কেন? এই যে তোকে কারণে অকারণে অনেক রাগিয়েছি, তাই। আরে ঠিক আছে, ব্যাপার না। আরেকটা কথা, কি? রাগ করবি না তো? আরে না, বল। দেখ, তোকে বউ বলতে বলতে কখন যে তোকে সত্যি করে ভালোবেসেছি বুঝিনি। মানে কি বলতে চাইছিস তুই? মানে আমি তোকে সত্যিকারের বউ করে নিতে চাই। তুই কি আমার বউ হবি? এই তুই কি ঠিক আছিস? পাগল টাগল হসনি তো? ঠিক আছে, কিন্তু আমি যে তোকে ছাড়া বাঁচবো না। দেখ, তোকে শুধু আমার বন্ধু ভেবে এসেছি, এর বেশি কিছু না। আর তাছাড়া আমার বাবা আমার জন্য ছেলে দেখে রেখেছে, খুব তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যাবে। এইসব তো তুই জানিস, তারপরেও কেন? ছেলে দেখে রেখেছে, বিয়ে তো আর হয়নি। প্লিজ অন্তি, আমাকে ফিরিয়ে দিস না। দেখ, আমি তোর সাথে এই বিষয়ে কথা বলতে চাইছি না, আমাকে যেতে দে। আর হ্যাঁ, তুই আমার শুধু বন্ধু আর কিচ্ছু না। এই বলে অন্তি সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু রিহান অন্তির হাত ধরে টেনে ধরে। প্লিজ অন্তি, আমাকে ছেড়ে যাস না। তুই না থাকলে আমি কার সাথে ঝগড়া করব? তুই যে আমার অভ্যাস হয়ে গেছিস। এখানে সিনক্রেট করিস না বলে দিলাম। না, ছাড়বো না। আগে বল ভালোবাসিস। ছাড় বলছি। এই বলে ঝটকা দিয়ে অন্তি তার হাত ছাড়িয়ে নিল আর রাগের মাথায় রিহানের গালে একটা থাপ্পড় মেরে দিল। অন্তি নিজেও বুঝতে পারেনি কিভাবে কি হয়ে গেল। রিহান গালে হাত দিয়ে অন্তির দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়েছিল। যে ছেলে কখনো কাঁদেনি, আজ তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এই সব কিছু উর্মি আড়াল থেকে দেখে নেয়, আর রিহান অন্তির ওইখান থেকে চলে যায়। যাওয়ার সময় অন্তির রিহানকে পেছন থেকে হাত বাড়িয়ে ডাকতে চায়, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। উর্মির কাছে এই সব শুনে উদয়েরও খুব খারাপ লাগতে থাকে। উদয় কখনো রিহানের মন খারাপ দেখেনি, আর আজ সেই একদম চুপ হয়ে আছে। উদয় আর কিছু না বলে রিহানের কাছে গিয়ে রিহানকে জড়িয়ে ধরে আর রিহানের কানে কানে বলে, চিন্তা করিস না, আমি সব ঠিক করে দিব। কিরে, উর্মি কি বললো? আমাকে একটু বল। আর তুই বা কেন এমন করে জড়িয়ে ধরলি? পরে বলবো সব। এখন গিয়ে দেখ অন্তির মেকআপ করা শেষ হলো কিনা। আচ্ছা দেখছি, কিন্তু আগে বল তো কি হয়েছে। সব বলবো তোকে, তবে একটু পরে। আচ্ছা। এই বলে ফারিহা অন্তিকে আনতে রুমে গেল। আচ্ছা, তাহলে আমরা একটু পর বের হই। মালিহার বাসার সামনে দিয়ে যাওয়ার সব ওকেও গাড়িতে তুলে নিব। এরপর ফারিহা অন্তিকে টেনে বাইরে নিয়ে এলো। দেখেছিস, মন খারাপ করে ঘরে একা বসে আছে আর বলছে সে নাকি যাবে না। কি হয়েছে এদের? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন, তোর এখন কিছুই বোঝা লাগবে না। বলছি তো, তোকে সব বুঝাই বলবো। তুই এখন যা, রেডি হ, আর অন্তিকেও রেডি করা। তুই বড় মানুষ, তোকে এখন এইসব না ভাবলেও চলবে। এই যে ম্যাডাম, আপনাকে কি আলাদা করে বলতে হবে? যান, রেডি হয়ে আসেন। উদয় উর্মির দিকে তাকিয়ে চোখ টিপ মেরে কথাটা বলল। উর্মি কিছুটা লজ্জা পেয়ে চলে গেল। কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে বের হলো, কিন্তু উর্মির দেখা এখনো নেই। কিছুক্ষণ পর উদয় দেখলো উর্মি শাড়ি পরেছে, তাও নীল শাড়ি, যা তার দুধে আলতা গায়ের রঙে একদম ফুটিয়ে তুলেছে। উদয় উর্মির দিকে তাকিয়ে আছে, সে চোখ সরাতে পারছে না। মনে হচ্ছে প্রকৃতি তার সব রং উর্মির গায়ে ঢেলে দিয়েছে। চারটা তার রূপের আলোতে মুখ লুকাতে বাধ্য। রামধনুটা মনে হচ্ছে তার পায়ের নিচে। সেই রামধনুর পথ পেয়ে ধীরে ধীরে উদয়ের দিকে এগিয়ে আসছে। আমার ভালোবাসার মানুষটিকে অপরূপ লাগছে তাকে। আচ্ছা তোরা যা, আমি উর্মিকে নিয়ে আসছি। এইটা আজকে পুরোই গেছে, একে দিয়ে আজ কিছুই হবে না। এখন চল সবাই। এরপর সবাই উদয়কে রেখে গাড়িতে গিয়ে বসে পড়ে, আর উর্মি একটু একটু করে উদয়ের কাছে আসতে থাকে।
আর উদয়ের হার্টবিটের শব্দ মনে হচ্ছে বাইরে থেকেও শোনা যাবে।